নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে অনেক আপডেট তোমরা মিস করে যাবে। তো সেই জন্য বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো ভিডিওর টপিক নিয়ে কথা বলা যাক। প্রথমেই আমরা যদি কথা বলি 2025 সুপার কাপ নিয়ে, তো সুপার কাপ কবে থেকে শুরু হবে সেটা নিয়ে একটা ফাইনাল ডেট বেরিয়ে এসেছে। তো যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে 2025 সুপার কাপ শুরু হবে 18ই এপ্রিল থেকে। তো এরকমই একটা সম্ভাব্য তারিখ বেরিয়ে এসেছে যে 18ই এপ্রিল থেকে এবারে সুপার কাপ শুরু হবে। এরপর ব্যাপার হলো এটাই যে আমি তোমাদেরকে মোটামুটি অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে সুপার কাপ এবারে ওড়িশাতে হবে না, মানে কলিঙ্গ সুপার কাপ যেটা হতো সেটা আর হবে না। সুপার কাপ এবার অন্য একটা জায়গায়, মানে নতুন কোনো একটা জায়গায় অনুষ্ঠিত হবে। তো আমি তোমাদেরকে তখন যেটা জানিয়েছিলাম সেটা হলো যে যতটা সম্ভব গোয়াতে এবারের সুপার কাপ অনুষ্ঠিত হতে পারে। তো সেই রকমই এখনও পর্যন্ত আপডেট বেরিয়ে আসে যে এবারের সুপার কাপ গোয়াতে অনুষ্ঠিত হতে পারে, এরকমই আপডেট বেরিয়ে আসছে সুপার কাপ নিয়ে। তো সুপার কাপ নিয়ে এই আপডেটটাই তোমাদের জানানো ছিল, এই আপডেটটা তোমাদের জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে। তো মোহন বাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো মোহন বাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে আগামীকাল মোহন বাগানের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির যে ম্যাচ ছিল, তো সেই ম্যাচটাকে মোহন বাগানের গোলকিপার বিশাল কায়েত তিনি একটা বড় পুরস্কার পেলেন। তো তিনি যে পুরস্কারটা পেয়েছেন সেটা হলো যে এবারে প্লেয়ার অফ দ্য মান্থের অ্যাওয়ার্ডটা পেলেন মোহন বাগানের গোলকিপার বিশাল কায়েত। গতকাল মোহন বাগানের ম্যাচ শুরু হওয়ার আগে মোহন বাগানের গোলকিপার বিশাল কায়েতকে এই প্লেয়ার অফ দ্য মান্থের অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হয়। তো এই প্লেয়ার অফ দ্য মান্থের অ্যাওয়ার্ডটা পাওয়ার ইচ্ছা সবারই থাকে, কিন্তু সবাই এটা পায় না। তো এটা পাওয়ার জন্য সবাইকে অনেক পরিশ্রম করতে হয়। তো বিশাল কায়েত তিনি কী পরিশ্রম করেছে সেটা নিয়ে আমরা নতুন করে কিছু বলতে চাই না, আশা করি তোমরা সকলেই জানো। তো বিশাল কায়েতের জন্য এটা একটা প্রাপ্য। তো বিশাল কায়েত তিনি এবারে প্লেয়ার অফ দ্য মান্থের অ্যাওয়ার্ডটা পেলেন। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে গতকাল মোহনবাগানের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির যে ম্যাচ ছিল, তো সেই ম্যাচ নিয়ে হালকা করে আমরা দু একটা কথা বলবো। তো প্রথমেই যেটা বলবো সেটা হলো যে মোহনবাগান কালকে যে খুব একটা ভালো খেলেছে তেমন কিছু না। তো ভালোই খেলেছে প্রথম গোলটা করার পর থেকে, কিন্তু তার আগে থেকে কেরালা ব্লাস্টার এফসি তারা মোহনবাগানকে বেশ ভালোই ডোমিনেট করছিল, কিন্তু মোহনবাগানকে বেশ ভালোই চাপে রেখেছিল কেরালা ব্লাস্টার এফসি প্লেয়ারটা। তারপর মোহনবাগান তারা যখন প্রথম গোলটা তুলে নেয়, তো তারপর থেকে মোহনবাগান আরও একটু ছন্দে ফেরে। তারপর যখন মোহনবাগান আরও একটা গোল তুলে নেয়, তারপর মোহনবাগান আরও একটু ছন্দে ফেরে। তো তারপর থেকে মোহনবাগান দল তারা আরও ভালোভাবে খেলতে শুরু করে। মানে মানে ব্যাপারটা হলো এটাই যে তারা তাদের পূর্ণ ছন্দে খেলতে শুরু করে। ব্যাপারটা হলো এটাই যে মোহনবাগান গতকাল তারা প্রথম দিকে তেমন একটা ভালো খেলতে পারেনি। কেরালা ব্লাস্টার এফসি প্লেয়ারটাই তারা মোহনবাগানকে ডোমিনেট করছিল এবং মোহনবাগানের ওপর অ্যাটাক তৈরি করছিল, কিন্তু মোহনবাগান তারা প্রথম গোলটা করার পর তারা হালকা অ্যাটাকে ফেরে, মানে তাদের ছন্দ, তারা যে ছন্দে খেলাটা খেলে সেই ছন্দে তারা ফিরে আসে। কিন্তু দ্বিতীয় গোলটা করার পর মোহনবাগান তারা পুরোপুরিভাবে কেরালা ব্লাস্টার এফসির ওপর চাপ বাড়াতে শুরু করে। তারপর থেকে মোহনবাগান তারা তাদের পুরনো ছন্দে খেলা শুরু করে। গতকাল মোহনবাগানের দুই প্লেয়ার তারা গোল করেছিলেন। তো জেমি ম্যাকলারেন তিনি দুটো গোল করেছিলেন এবং আলবার্তো রদ্রিগেজ তিনি একটা গোল করেছিলেন। তো গতকাল মোহনবাগান কেরালা ব্লাস্টার এফসিকে 3 গোল দিয়েছিলেন। তো জেমি ম্যাকলারেন তিনি যে দুটো গোল করেছিলেন, তো সেই দুটো গোল নিয়ে বলার মতন কিছু নাই। তিনি যে দুটো গোল করেছেন অসাধারণ গোল করেছেন, মানে গোলগুলো দেখার মতন ছিল। আর যদি আলবার্তোর গোলটা নিয়ে কথা বলি, তো অত ভিড়ের মধ্যে দিয়ে আলবার্তো রদ্রিগেজ তিনি যে গোলটা করেছিলেন সেটা যে খুব একটা সহজ ছিল তেমন কিছু না। মানে অত ভিড়ের মধ্যে দিয়ে গোল করাটা খুব একটা সহজ না। তো তিনিও যে গোলটা করেছিলেন সেটাও প্রশংসার অনেক যোগ্য, মানে তিনিও প্রশংসার যোগ্য। তিনি যে গোলটা করেছিলেন সেটাও অসাধারণ একটা গোল করেছিলেন তিনি। এরপর আমরা কথা বলবো গতকাল মোহনবাগানের কোচ মলিনা তিনি যে বড় মন্তব্যগুলি করেছেন সেগুলি হলো, তিনি বলেছেন যে আমরা ঠিক রাস্তাতেই এগোচ্ছি, আজকে 3 পয়েন্ট নিয়ে আমি খুশি। এই গুরুত্বপূর্ণ 3টে পয়েন্ট আমাদের খুবই দরকার ছিল। আমরা শিলজয়ের আরও এক ধাপ কাছাকাছি পৌঁছে গেছি, তবে আমাদের কাজ এখনও শেষ হয়নি। আরও এগিয়ে যেতে হবে আমাদের, কঠোর পরিশ্রমও চালিয়ে যেতে হবে আমাদের। আমরা আজ রাতে জয় উদযাপন করব, তবে কাল থেকে আমাদের মনোযোগ থাকবে কলকাতায় ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে 23শে ফেব্রুয়ারি। আমরা ওই ম্যাচে জেতার চেষ্টা করব, কারণ ওই ম্যাচে
জয়ী আমাদের লিগ শিল্ড এনে দেবে। তবে আগের চেয়েও বেশি করে আমাদের মনোযোগ বজায় রাখতে হবে এবং পরের ম্যাচে জেতার মরিয়ার চেষ্টা করতে হবে আমাদের। এরপর তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে প্রথমার্ধে শুরুর দিকে কেরালা ব্লাস্টার এফসি আমাদের উপর বেশ চাপ তৈরি করেছিল, কারণ ওরা বলের দখল রেখেছিল, ভালোভাবে বল মুভ করাচ্ছিল এবং আমাদের প্রায় বেশ নিচে নেমে এসে ডিফেন্স করতে হচ্ছিল। এর ফলে ওরা কয়েকটা গোলের সুযোগও পায়, বিশেষ করে একটা হেডার থেকে তাদের ভালো সুযোগ এসেছিল যেটা বিশাল দুর্দান্ত সেভ করে। তবে আমরা শুরুতে বল সহ ভালো খেলতে পারিনি, আমরা খুব সহজেই বল খুইয়ে ফেলেছিলাম। যখন আমরা বল ধরে রাখতে শুরু করলাম তখন সুযোগ পেতে শুরু করলাম। জেমি ম্যাকলারেন দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে আজ। প্রথম গোলটা লিস্টনের অসাধারণ একটা মুভ থেকে আসে এবং দ্বিতীয়টা জেসন কামিংসের দুর্দান্ত এক পাস থেকে আসে। হয়তো এই গোলটা এই দুটো গোল আমাদের আরও আত্মবিশ্বাস যোগায়। এরপর কেরালা কিছুটা হাল ছেড়ে দেয়, কারণ ওদের পক্ষে ম্যাচটা ক্রমশ কঠিন হয়ে পড়ে। মলিনা তিনি আরও বলেন যে আমি মনে করি আক্রমণাত্মক ফুটবলের দিক থেকে খুব ভালো ম্যাচ ছিল না আজ, তবে রক্ষণে আমরা দুর্দান্ত খেলেছি এবং গোলের সামনে আমাদের সুযোগগুলোর যথাযথ ব্যবহার করেছি। আমরা প্রথম সুযোগ পেলাম, গোল করলাম, দ্বিতীয় সুযোগ পেলাম, সেটাও কাজে লাগালাম। আশা করি পরের ম্যাচও এভাবেই আমরা 3 পয়েন্ট ও লিগ শিল্ড নিশ্চিত করব। গতকাল ম্যাচের শেষে মোহনবাগানের কোচ মলিনা তিনি এই মন্তব্যগুলি করেছেন। তো তারপর গতকালের ম্যাচের জোড়ানায়ক জেমি ম্যাকলারেন তিনি যে মন্তব্যগুলি করেছেন সেগুলি হলো, তিনি বলেছেন যে গোলে ফিরে স্বস্তি পেয়েছি, এ কথা বলবো না, এখনও অনেক কাজ বাকি আছে আমাদের, তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম যে গোল আসবেই। প্রথম গোলটার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। ম্যাকলারেন তিনি জেসন কামিংসকে নিয়ে তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে দ্বিতীয় গোলটার ক্ষেত্রে জেসন বলটা অসাধারণ দিয়েছিল, আশেপাশে ওর মতো ভালো খেলোয়াড় থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। জেসন যে এত ভালো অ্যাসিস্ট করতে পারে তা আমার আগে জানা ছিল না, একেবারে নিখুঁত বল বাড়িয়েছিল জেসন। মোহনবাগানকে নিয়ে এরপর তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে আইএসএলের ইতিহাসে সবথেকে একটা বড় রেকর্ড করলো মোহনবাগান সুপার জায়ান্ট। তো সেটা কি, সেটা হলো এটাই যে আইএসএলের ইতিহাসে এতদিন ধরে যে আইএসএল চলছে, আইএসএলের ইতিহাসে এখনও পর্যন্ত কেউ 49 পয়েন্ট আইএসএলে তুলতে পারেনি। তো মোহনবাগান সুপার জায়ান্ট সেটা করে দেখালো। তো এখনও পর্যন্ত আইএসএলের ইতিহাসে 49 এই পয়েন্টটা কেউ তুলতে পারেনি। তো 49-এর বেশি পয়েন্ট মোহনবাগান খুব শীঘ্রই তুলবে, কিন্তু এই 49 পয়েন্টটা এখনও পর্যন্ত আইএসএলের ইতিহাসে কোনো দল তুলতে পারেনি। তো সেই জন্য আইএসএলের ইতিহাসে একটা বড় রেকর্ড করলো মোহনবাগান দল। এরপর তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে গতকালের ম্যাচ শুরু হওয়ার আগে মোহনবাগানের 2 ফুটবলার এবং কেরালা ব্লাস্টার এফসির 1 ফুটবলার, তো এই 3 জনে মিলে একটা করে পুরস্কার পেলেন। তো তারা কি পুরস্কার পেলেন, তো তাদের নামগুলো আগে বলে দিচ্ছি। মোহনবাগানের মনবীর সিং এবং জেমি ম্যাকলারেন এবং কেরালা ব্লাস্টার এফসি জিসুস জেমিনেজ, তো এই 3 ফুটবলার তারা একটা করে বড় পুরস্কার পেলেন। তো ফ্যান্স গোল অফ দ্য উইকের যে অ্যাওয়ার্ড থাকে সেই অ্যাওয়ার্ডটা পেলেন এই 3 ফুটবলার। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার রিচার্ড সেলিস, তো আশা করি তোমরা সকলেই জানো যে রিচার্ড সেলিস তিনি একটা চোট পেয়েছেন। তো তার সেই চোটের জায়গায় একটা প্রাইমারি এমআরআই রিপোর্ট হয়েছে। তো সেই প্রাইমারি এমআরআই রিপোর্টে যেটা বেরিয়ে এসেছে সেটা হলো যে রিচার্ড সেলিস ইস্টবেঙ্গলের এই বিদেশি প্লেয়ার রিচার্ড সেলিস তিনি মোটামুটি ইস্টবেঙ্গলের 2টো ম্যাচ তিনি খেলতে পারবেন না। তো তিনি 2টো ম্যাচে ইস্টবেঙ্গল দলকে তিনি কোনোরকমভাবে কোনো সার্ভিস তিনি দিতে পারবেন না। তো ইস্টবেঙ্গল এফসির সঙ্গে মোহামেডান এসির যে ম্যাচ আছে এই ম্যাচে তিনি তো অ্যাভেলেবেল থাকবেন না, এটা একদম ফাইনাল আপডেট। কিন্তু ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ, তো মোহামেডান এসি ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ হলো পাঞ্জাব এফসি ম্যাচ, তো এই ম্যাচেও তিনি অ্যাভেলেবেল থাকবেন না। তো যদি কোচ চায় তাকে এই ম্যাচে নামাতে পাঞ্জাব এফসি ম্যাচে যদি সেলিসকে অস্কার বুজো খেলাতে চায় তাহলে হয়তো তার চোটটা আরও বড় কিছু কোনো খারাপ জায়গায় পৌঁছতে পারে, তিনি হয়তো আরও অনেক দিনের জন্য ছিটকে যেতে পারে। কিন্তু তাকে এই 2টো ম্যাচে তাকে রেস্ট দিতেই হবে, এরকমই আপডেট বেরিয়ে আসে এই রিচার্ড সেলিসকে নিয়ে। এরপর আমরা কথা বলবো নর্থ ইস্টের বিদেশি প্লেয়ার আলাদিন আজরাইকে নিয়ে। তো আলাদিন আজরাইকে নিয়ে তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে এই মরশুমে আলাদিনের সঙ্গে নর্থ ইস্টের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো আলাদিন আজরাই তিনি এই মরশুমে নর্থ ইস্টের হয়ে যে পারফরমেন্সটা করেছে সেটা নিয়ে নতুন করে আর কিছু বলতে চাই না, আশা করি তোমরা সকলেই জানো। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটা যে আলাদিন আজরাই তিনি এই মরশুমে এত ভালো পারফরমেন্স করেছেন, তো আলাদিনের জন্য বেশ অনেক ক্লাবই ঝাঁপাবে এটা বলা যেতেই পারে। কিন্তু ব্যাপার হলো এটাই যে
নর্থ ইস্ট কি তারা আলাদিনকে ধরে রাখতে পারবে? তো আমার তো মনে হয় না যে আলাদিন আজরাইকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা ধরে রাখতে পারবে। তো কেন বলছি, মুম্বাই সিটি এফসি তারা আগে থেকে আলাদিনকে একটা বড় অফার দিয়ে রেখে দিয়েছে। শুধু মুম্বাই সিটি এফসি নয়, তো আলাদিনকে নেওয়ার জন্য আইএসএল এর অনেক ক্লাবে ঝাঁপাবে এটা বলা যেতেই পারে। শুধু আইএসএল বলে না, আইএসএল এর বাইরে থেকেও আলাদিনকে নেওয়ার জন্য অনেক ক্লাব ঝাঁপাবে, এটুকুন তো গ্যারান্টি দিয়ে বলা যেতেই পারে। তো এরপর ব্যাপার হলো এটাই যে আলাদিনকে সামনের মরশুমে নেবার জন্য ইস্টবেঙ্গল এফসি দল তারা ঝাঁপাবে। তো কেন বলছি, যদি অস্কার বুজো তিনি সামনের মরশুমে ইস্টবেঙ্গল এফসি দলের হেড কোচ হিসেবে থাকেন, তাহলেই হয়তো আলাদিনকে নেবার জন্য ইস্টবেঙ্গল এফসি দল তারা ঝাঁপাবে। তো কেন বলছি, অস্কারের যে খেলানোর স্টাইল, তো সেই স্টাইলে বেশ ভালো ম্যাচ করবে আলাদিন আজরাই। তো সেই জন্যই বলছি, যদি অস্কার বুঝো তিনি ইস্টবেঙ্গলে থাকেন, তাহলে হয়তো ইস্টবেঙ্গল এফসি দল তারা আলাদিনকে নেবার জন্য ঝাঁপাবে। ব্যাপারটা হলো এটাই যে আলাদিন আজরাই তিনি যে স্টাইলে খেলেন, তো সেই স্টাইলটা অস্কারের স্টাইলে বেশ ভালো ফিট করবে, কারণ সেইভাবেই খেলাতে পছন্দ করেন অস্কার বুজো। তো অস্কার বুজো তিনি লেফট চ্যানেল থেকে আরেকটা বেশি তৈরি করতে পছন্দ করেন। তো সেই জন্য বলছি, তো এই স্টাইলে আলাদিন আজরাই বেশ ভালো ফিট করবে। যদি অস্কার বুজো তিনি ইস্টবেঙ্গলে থাকেন, তারপরেই হয়তো অস্কার বুজো তিনি আলাদিনকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল এফসি দলকে মানে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টকে জানাবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।